নমস্কার, আমি ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী, ডিরেক্টর অফ ইউরোলজি, ফোর্টিস হসপিটাল কিডনি ইনস্টিটিউট অ্যান্ড প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, কেপিসি মেডিকেল কলেজ। আজকে আমাদের বিষয় প্রোস্টেট এনলার্জমেন্ট এবং তার চিকিৎসা সংক্রান্ত। প্রস্টেট গ্ল্যান্ড কি? এই গ্ল্যান্ডের কাজ কি? প্রস্টেট গ্রন্থি একটি আখরোটের আকারের গ্রন্থি, যেটা ঠিক ইউরিনারি ব্লাডারের তলায় থাকে। এটা কেবলমাত্র পুরুষদের থাকে এবং এটির কাজ হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে সিমেনের যে কোয়ালিটি সেটাকে ভালো করা। তো এটা মূলত রিপ্রোডাক্টিভ এজ মানে 18 থেকে 50-55 বছর অবধি এর ভূমিকা থাকে। প্রস্টেট এনলার্জমেন্ট বলতে কি বোঝায় এবং কেন এই সমস্যা বয়সের সঙ্গে বাড়ে? বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া একটি ফিজিওলজিক্যাল চেঞ্জ, যেটা কোনো রোগ নয়। বয়সের সাথে সাথে যেমনি আমাদের বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, যেমনি চুল পাকে, আস্তে আস্তে দাঁত পড়ে, চোখে ছানি পড়ে, সেরকম প্রস্টেট গ্ল্যান্ডটিও ধীরে ধীরে 40-এর পর থেকে বড় হতে থাকে। এটা জাস্ট একটা বয়সজনিত পরিবর্তন। তাতে কি হয়, টেস্টোস্টেরন রেসপন্স বেড়ে যায় এবং তাতে প্রস্টেট গ্ল্যান্ডটা ধীরে 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 বড় হতে থাকে। বড় হয়ে নানাবিধ ইউরিনারি সিমটমস তৈরি করে, যার জন্যে পুরুষ মানুষেরা 40-এর পর থেকে নানান রকম ইউরিনারি সমস্যায় ভুগতে থাকেন। প্রস্টেট গ্ল্যান্ডের আকার বড় হলে কি কি উপসর্গ বা জটিলতা দেখা যায়? বিপিএইচ বা প্রস্টেট এনলার্জমেন্টের ফলে প্রথম যেটা দেখা যায় যে ইউরিনের ফ্লো কমে আসা বা রাতে বেশিবার করে ওঠা, যেটাকে বলা হয় নকচুরিয়া। অনেক ক্ষেত্রে ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা বা পেচ্ছাপ করতে গিয়ে অনেক সময় লিক হয়ে যাওয়া, এগুলো বিপিএইচ এর সিমটমস। অনেক ক্ষেত্রে পেশেন্টরা দেখেন যে এমনি হয়তো তিনি ভালো আছেন, পেচ্ছাপ পেয়েছে, ঘরের দরজা খুলতে খুলতে তাদের মনে হয় যেন এক্ষুনি হয়ে যাবে। এই যে আর্জেন্সি, এগুলো বিপিএইচ এর সিমটম। কিন্তু খুব সিভিয়ার কেসে যখন মানে প্রস্টেটের সমস্যাটা অনেকটাই বেড়ে যায়, তখন অনেক ক্ষেত্রে ইউরিন আটকে যাওয়ার সমস্যা বা ইউরিনে ব্লাড আসা বা ইউরিন করতে গিয়ে ব্যথা করা, এইসব সমস্যাও দেখা দিতে পারে। কোন বয়স থেকে প্রস্টেটের এমন সমস্যা দেখা দিতে পারে? প্রস্টেটের সমস্যা মূলত 50-এর ঊর্ধ্ব মানুষদেরই দেখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা 40-এর পরেও দেখা দিতে পারে। পার্টিকুলারলি যদি সেটা ফ্যামিলিতে রান করে, মানে তাদের যদি বাবা ঠাকুরদার প্রস্টেটের সমস্যা থাকে বা ভাইদের সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের আগেই সেই সমস্যাগুলো দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগের সাথেও প্রস্টেটের সমস্যা আগে দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যেমনি ডায়াবেটিকদের অনেক সময় সিমটমস গুলো আগে আসে, যারা খুব ওবিস, ভারী চেহারা, তাদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা আগে আসতে পারে। দীর্ঘমেয়াদে প্রস্টেটের জটিলতা অবহেলা করলে শরীরের কি কি সমস্যা হয়? এখন যেহেতু আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও মানে বেশিরভাগ মানুষই আজকাল 70 এবং 70-এর বেশি বয়স অব্দি বাঁচছেন, যে কারণে এই প্রস্টেটের সমস্যাটাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা বেশি বেশি করে বয়স্ক লোক পাওয়ায় তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখতে পাই। কিন্তু এটার একটা মিথ আছে, লোকে অনেকে ভাবে যে এটা বয়সজনিত কারণে হচ্ছে এবং এটা হয়তো কোনো তার চিকিৎসা নেই বা কোনো তার সুরাহা নেই। এবং এই সমস্যা হচ্ছে যে প্রস্টেট বিপিএইচ এবং প্রস্টেট ক্যান্সার, তাদের সিমটম গুলো সিমিলার। তো অনেক ক্ষেত্রে এটাকে বিপিএইচ ধরে নিয়ে তাকে অবহেলা করলে কি হয়তো তলে তলে দেখা যাবে যে প্রস্টেট ক্যান্সার বেড়ে গিয়ে সেটা এমন একটা পর্যায়ে চলে গেল যে সে চিকিৎসার বাইরে। সেকেন্ড হচ্ছে, অনেক সময় বা বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করে অনেকে সেলফ মেডিকেশন করে, যে বন্ধু এইটা খাচ্ছে এই প্রস্টেটের জন্য, সেও সেটা শুরু করে দিল। তাতেও একটি সমস্যা আছে, তার বন্ধুরা হয়তো বিপিএইচ ছিল কিন্তু আপনার হয়তো প্রস্টেট ক্যান্সার আছে এবং সেটা শুধু শুধু দেরি হয়ে যাবে তার ডায়াগনোসিস হতে। এবং যেহেতু এগুলোর খুব সুচিকিৎসা আছে, বা সামান্য কিছু ওষুধ খেলে খুব ভালো থাকা যায়, সিমটমস গুলো কে রিলিফ করা যায়। পার্টিকুলারলি সোশ্যাল লাইফ ভালো হয়। অনেক ক্ষেত্রেই লোকে এগুলোকে আটকানোর জন্য বাড়ি থেকে বেরোনো কমিয়ে দেন বা অন্যদের বাড়িতে থাকা বন্ধ করে দেন বা জল খাওয়া কমিয়ে ফেলেন। কোথাও ট্রাভেল করার আগে তাকে প্ল্যান করতে হয়, কিন্তু খুব সামান্য কিছু ওষুধ খেয়ে বছরের পর বছর, শুধু বছরের পর বছর না, দশকের পর দশক কিন্তু ওষুধ খেয়ে ভালো থাকা যায়।
আগে যেটা ধরুন 80-র দশকে বেশিরভাগ পেশেন্টেরই প্রস্টেটের সমস্যা হলে অপারেশনের প্রয়োজন হতো, এখন সেখানে 90% লোকই ওষুধেই ভালো থাকে, খুব কম ক্ষেত্রেই তাদেরকে আলটিমেটলি অপারেশনের দিকে যেতে হয়। এবং চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত বেশি আপনার ভবিষ্যতে অপারেশনের দিকে যাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে কিনা জানতে কি কি রোগ নির্ণয় পরীক্ষা রয়েছে? প্রস্টেট এনলার্জড হওয়ার প্রথম ধরা পড়ে হচ্ছে যখন আপনি কোনো ইউরোলজিস্টের কাছে যাবেন, সে আপনাকে ক্লিনিক্যালি দেখবে, পরীক্ষা করে কিছু সামান্য ক্লিনিক্যাল এক্সামের মাধ্যমেই তারা বুঝতে পারে যে প্রস্টেটের সাইজ বড় হয়েছে কিনা। তারপরে সেরকম সন্দেহ হলে তখন করা হয় আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি কেউবি প্রস্টেট করলে প্রস্টেটের সাইজ, প্রস্টেটের ধরন, তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, তার জন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা, পেচ্ছাপের থলি বড় হয়ে যাচ্ছে কিনা, ইউরিন জমে থাকছে কিনা, কিডনির ওপর চাপ পড়ছে কিনা, এই এতগুলো ইনফরমেশন পাওয়া যায়। তারপরে আমরা যেটা করি আরেকটা রক্তের পরীক্ষা, একটা খুব সামান্য রক্তের পরীক্ষা যেটার নাম হচ্ছে সেরাম পিএসএ। সেটা করলে আমাদের আন্দাজ পাওয়া যায় যে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এর একটি মাপ আছে। 4-এর বেশি যদি হওয়া রিপোর্ট পাওয়া যায়, 4 ন্যানোগ্রামের বেশি, সেক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। তার কম থাকলে অনেক ক্ষেত্রেই সেটাকে আমরা বিনাইন হিসেবে ধরে নিই। জীবনযাত্রার পরিবর্তন ও ডায়েট কি প্রোস্টেটের আকার বৃদ্ধির উপর প্রভাব ফেলে? প্রস্টেটের বৃদ্ধি আটকানো হয়তো ডায়েট দিয়ে যাবে না, কিন্তু প্রস্টেট বড় হওয়ার কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে ওবেসিটি। তো যদি শরীরের মেদ কমানো যায়, শরীর যদি সচল রাখা যায়, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো যে প্রস্টেটের বৃদ্ধি সেরকম ভাবে হচ্ছে না। আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা ডায়েটের, যেটা হচ্ছে জেনারেলি খুব বেশি প্রসেসড ফুড খেলে দেখা গেছে যে প্রস্টেট ক্যান্সার হওয়া বা এই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। তো ওগুলোকে অ্যাভয়েড করলে এমনিতেই মানে শারীরিক ভাবে মানুষ ভালো থাকে, তার সাথে হয়তো এই ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে জল খাওয়া। যাদের প্রস্টেটের সিমটম হয় অনেক ক্ষেত্রে আমরা একদম ইনিশিয়াল স্টেজে তাদেরকে ওষুধ দিই না, তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। তো কিছু কিছু জিনিস যেমন অতিরিক্ত জল না খাওয়া, রাতের দিকে জল খাওয়াটা কমানো যাতে রাতে বেশিবার না উঠতে হয়, বা ট্রাভেল করার সময় একটু জল খাওয়া, এইভাবে কিন্তু ওষুধ না খেয়েও তারা ইনিশিয়াল ফেজে যখন মাইল্ড সিমটম থাকে এগুলোকে কন্ট্রোল করা যায় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। কখন প্রোস্টেট অপারেশন ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না? প্রস্টেট অপারেশনের এখন আগের তুলনায়, মানে কয়েক দশক আগের তুলনায় অনেকটাই প্রয়োজনীয়তা কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ওষুধে ভালো থাকে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে বা অ্যাবসলিউট ইন্ডিকেশন, সেক্ষেত্রে অপারেশন না করলেই নয়। যার মধ্যে একটা হচ্ছে যাদের বারবার করে ইউরিন আটকে যাচ্ছে ওষুধ খাওয়া সত্ত্বেও। যদি কিডনি এফেক্টেড হয় কোনো কারণে, যদি দেখা যায় যে কিডনি ফুলে যাচ্ছে বা হাইড্রোনেফ্রোসিস হচ্ছে বা ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওষুধে আর চেষ্টা না করাই ভালো, এবং যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো। এছাড়া যদি বড় পাথর হয়ে যাবে পেচ্ছাপের থলিতে, বা বারবার করে ইউরিনে ইনফেকশন হচ্ছে বা রক্ত বেরোচ্ছে বারবার করে, এগুলো অ্যাবসলিউট কিছু ইন্ডিকেশন প্রস্টেট অপারেশনের। অপারেশনের পদ্ধতি সম্পর্কে যদি জানান। প্রস্টেটের অপারেশনের এতদিনকার ট্র্যাডিশনাল যে সার্জারি ছিল তাকে বলা হতো টিউআরপি। ওপেন প্রস্টেটেক্টমি আজকাল প্রায় অবসলিটি হয়ে গেছে। খুব বড় ক্ষেত্রে কেউ কেউ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সব ধরনের প্রস্টেটই মাইক্রো সার্জারির মাধ্যমে ঠিক করা যায়। তো স্ট্যান্ডার্ড সার্জারি ছিল টিউআরপি। টিউআরপিটা মানে খুব সহজ ভাষায় বলতে গেলে একটি ইলেকট্রিক কারেন্টের থ্রু দিয়ে প্রস্টেটটাকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে বার করে নেওয়া আসে। তারপরে 90 দশকের শেষের দিক থেকে আসে হলবিয়াম লেজার। লেজারের মাধ্যমে প্রস্টেট অপারেশন করা। তার সুবিধা হচ্ছে যে এতে অনেক বড় প্রস্টেট কম সময়ে করে ফেলা যায়, ব্লিডিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এবং ভবিষ্যতে আবার প্রস্টেট ফিরে আসা বা তার সমস্যা ফিরে আসার সম্ভাবনাটাও কমে যায়। এখন লাস্ট গত 4-5 বছর ধরে নানান রকম মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরস এসছে, মানে যাতে হয়তো অপারেশনও করতে হবে না, ডে কেয়ার বেসিসেও করে দেওয়া যায়। পার্টিকুলারলি ধরুন খুব অসুস্থ মানুষ যে অপারেশনে দখলই নিতে পারবে না, বা ইয়াং পেশেন্ট, সে চায় না যে অপারেশন করে তার অন্য কোনো সাইড এফেক্ট হোক, সেক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ সার্জারি যেমনি ইউরো লিফট, রেজাম মানে ওয়াটার ভেপারের মাধ্যমে প্রস্টেটকে ছোট করে দেওয়া, বা ক্লিপের মাধ্যমে প্রস্টেটকে বড় করে দেওয়া, আই টিন্ট, এই ধরনের নানান পদ্ধতি এসছে যেগুলো ডে কেয়ার মানে ভর্তি না হয়ে কিছু ঘন্টার মধ্যে প্রস্টেটকে সারিয়ে তোলা যায়। সারিয়ে তোলা যায় না, মানে এগুলোতে
এই নয় যে প্রস্টেটের আর সম্ভাবনা আসবে না, কিন্তু বেশ কিছু বছর কিন্তু এই ধরনের পদ্ধতিগুলোর মাধ্যমে ভালো হওয়া যায়। এবং নিয়মিত যে ওষুধ খাওয়া, কারণ প্রস্টেট এর যে সমস্যা, এটা যেহেতু বয়সজনিত রোগ, এরম নয় যে 10 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা মাসখানেক ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। প্রস্টেটের ওষুধ কিন্তু সারা জীবন খেয়ে যেতে হয়। কিন্তু এই মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর গুলোর মাধ্যমে 5 থেকে 10 বছর অব্দি ওষুধ না খেয়ে দিব্য ভালো থাকা যায়। সার্জারির পর রোগীকে কি কি নিয়ম পালন করতে হয়? একটা মূল ভয় যেটা পেশেন্টদের, যে প্রস্টেট অপারেশন সাকসেসফুল হবে কিনা, তার উত্তর হচ্ছে যে আপনি কখন আসছেন সার্জনের কাছে। যদি সঠিক সময়ে আসেন, মানে যখন ব্লাডার উইক হয়ে যায়নি, ব্লাডার ঠিক আছে এবং প্রস্টেটটা বড় হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 100% কিওর হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যদি খুব বড় প্রস্টেট হয় বা খুব ব্লিডিং হয়, সেক্ষেত্রে কিছুদিন ক্যাথেটার রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অপারেশনের পরে 2 দিন কি 3 দিনের মাথায় ক্যাথেটার খুলেই একবারে পেশেন্টকে ছুটি করি। নিউরোজেনিক ব্লাডার, মানে যারা খুব দেরি করে আসে, যে অনেক দিন ধরে ইউরিন জমে থাকতো, তা সত্ত্বেও তারা চিকিৎসা করাননি, করতে 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 ব্লাডারটা আস্তে আস্তে বড় হয়ে গিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে ইউরিন জমে গিয়ে গেছে এবং তাদের সংকোচন ক্ষমতা একদম কমে গেছে, সেক্ষেত্রে অনেক সময় ক্যাথেটার খুলতে দেরি হয়। সেটা কিন্তু সার্জারির দোষে নয়, সেটা হচ্ছে তার অলরেডি ব্লাডারের ফাংশন উইক হয়ে গেছে বলে। সেক্ষেত্রে অনেক সময় 2-3 সপ্তাহ, অনেক সময় মাসখানেকও ক্যাথেটার পরিয়ে রাখার প্রয়োজন হয়, কিন্তু সেটা খুব লিমিটেড। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যদি অন্য কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে বা পেশেন্ট যদি অকারণে দেরি করে নিজের ব্লাডারের সমস্যা তৈরি করে তারপরে দেরি করে আসে, সেক্ষেত্রে এই ধরনের প্রলং ক্যাথেটারাইজেশনের প্রয়োজন পড়ে। অপারেশনের কতদিন পর রোগী কর্মক্ষেত্রে যোগ দিতে পারেন? আমরা জেনারেলি 2 থেকে 3 দিনের মাথায় পেশেন্টকে ছুটি দিই এবং পেশেন্টকে বলি যে সপ্তাহখানেক কি 10 দিন মতো বাড়িতে রেস্ট নিতে। কারণ অনেক সময় খুব প্রেশার পড়লে বা চাপ পড়লে সেক্ষেত্রে ইউরিনে আবার ব্লাড আসার সম্ভাবনা থাকে। কিন্তু মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর যেগুলো, সেক্ষেত্রে পেশেন্টরা কিন্তু 1-2 দিন পরেই কর্মক্ষেত্রে জয়েন করে যেতে পারে। অপারেশনের পরেও পুনরায় প্রোস্টেটের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে কি? চান্স থাকে, মানে সেটা ডিপেন্ড করছে যে কিভাবে তার অপারেশন হয়েছে এবং তার প্রস্টেটের গ্রোথ রেট কিরকম। এবার বিভিন্ন অপারেশন বিভিন্ন ভাবে হয়। যেটা স্ট্যান্ডার্ড অপারেশন এতদিন ছিল টিআরপি, সেক্ষেত্রে কি হয়, ভেতর থেকে শ্বাসটাকে চেঁচে বার করে নিয়ে আসে এবং একটা লেয়ার থেকে যায়। এবার পেশেন্ট যদি তারপরে 20-25 বছর বেঁচে থাকেন, অনেক সময় ওই যে যে পাতলা লেয়ারটা রয়ে গেল সেগুলো বৃদ্ধি পেয়ে আবার হতে পারে। হোলেপ বা লেজার সার্জারির ক্ষেত্রে সেই লেয়ারটাও রাখা হয় না, যেক্ষেত্রে হোলেপের পরে কিন্তু প্রস্টেটের রেকারেন্স হওয়ার চান্স অনেক কম। কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেটের জন্য হয় না, অনেক সময় অপারেশনের পরে দেখা যায় যে আবার ইউরিনের ফ্লো কমে যাচ্ছে, সেগুলো হচ্ছে স্ট্রিকচারের জন্য। সেটা 1-2% ক্ষেত্রে হয়। স্ট্রিকচার মানে যে পথটা, সেই পথটা অনেক সময় অপারেশনের পরে নানান কারণে সরু হয়ে যায় এবং এটা একটা শরীরের প্রবণতা। এটাও যে অপারেশনের সাইড এফেক্ট তা নয়। অনেকের শরীরের প্রবণতা, মানে অনেকে দেখা যায় যে কেটে গেলে সেটা খুব মসৃণ ভাবে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কারের করার ক্ষেত্রে সেই চামড়াটাই কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। তো যাদের ওই প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় অপারেশনের পরে দেখা যায় যে পথটা, সেই পথের মধ্যে কোনো একটা অংশ সরু হয়ে যেতে পারে। তখন সেক্ষেত্রে অনেক সময় সামান্য ডাইলেটেশন বা ওপিডিতেই আমরা সেগুলো করে দিলে তারা ঠিক হয়ে যায়, কিন্তু রিয়ারলি তাদেরকে রি অপারেশনের প্রয়োজন হতে পারে। প্রোস্টেটের সমস্যা কি প্রতিরোধ করা যায়? প্রতিরোধ তো করা যাবে না, কারণ যেহেতু এটা একটা বয়সজনিত রোগ, এক না এক সময় হবে। যেহেতু এটা জেনেটিক্যালি প্রিডিসপোজ, সেহেতু যাদের ফ্যামিলিতে এটার প্রবণতা আছে তাদেরও হবে। আটকানো যাওয়ার উপায় হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করা। যদি ওবেসিটি না হয় তাহলে হয়তো প্রস্টেটের গ্রোথটা সেরকম ভাবে হবে না। অন্যান্য রোগ যদি না হয়, ডায়াবেটিস না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আনুষঙ্গিক সিমটম গুলো কম হবে, অন্যান্য ইনফেকশন হওয়া এগুলো কম হবে। এইভাবেই প্রস্টেটের সমস্যা থেকে নিজেকে বাঁচানো যেতে পারে। তার সাথে অ্যাডিকুয়েট জল খাওয়া, যাতে ইউরিনারি ইনফেকশন না হয়, স্টোন হওয়ার প্রবণতা কমে, সেই ধরনের লাইফস্টাইল গুলো, হেলদি গ্রিন ভেজিটেবলস খাওয়া, যেগুলোতে আমাদের প্রোটেক্টিভ কিছু জিনিস থাকে, সেইভাবে আমরা হয়তো কিছুটা হলেও নিজের প্রস্টেটকে আটকে রাখতে পারি। কিন্তু মানে একেবারে যে প্রস্টেটের সমস্যা লাইফস্টাইলের দ্বারা আটকানো সম্ভব তা নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রস্টেটের সমস্যাকে অবহেলা করবেন না। প্রয়োজন হলে ইউরোলজিস্টকে দেখান। নমস্কার।